এসে খুবই ভালো লাগছে। আমার আসার কথা ছিল আসলে রংপুরে একটা মিটিংয়ের এবং সৈয়দপুরে। তো এর মধ্যে এই সময় টিভির একটা প্রতিবেদন আমার চোখে পড়ে বুড়িবাঁধ সম্পর্কে। কারণ আমরা অভয় আশ্রম অনেক দেখেছি, অন্যান্য এলাকায় অভয় আশ্রম। আপনারা জানেন যে এবার মৎস্য সপ্তাহ হয়েছে না আমাদের এখানে। তো মৎস্য সপ্তাহ যখন হয়, আমরা স্লোগানটা কি ছিল? অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। হ্যাঁ, তার মানে আমরা এটা বিশ্বাস করি যে অভয়াশ্রম করলে আমাদের মাছ রক্ষা পাবে। তো তখন আমি যখন এই রিপোর্টটা দেখলাম, তখন মনে হলো যে অভয়াশ্রম যেখানে আছে ওখানে যদি কোনো কারণে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটাই আমার আগে দেখা উচিত। যেটা বেশি ভালো চলছে ওটা দেখে তো খুশি হবই, কিন্তু যেটাতে কোনো সমস্যা আছে সেটা যদি না দেখি তাহলে সমস্যা দূর করব কি করে? তো এই জন্যেই ঠাকুরগাঁওয়ের প্রোগ্রামটা আমরা করেছি আর কি। তো এটার জন্য এসে মনে হলো যে সত্যি সত্যি অনেক কিছু আমাদের জানা হয় না। ঢাকায় বসে হয়তো আমরা সব কিছুভাবে জানতে পারি না। আজকে আপনারা যে কয়জন কথা বলেছেন তাদের মধ্য থেকে যা জানতে পারলাম সেটা কিন্তু মানে খুব একদিকে কষ্টদায়ক। কারণ আপনারা কষ্ট করেন, এত মাছ ধরার এখানে এত সুযোগ আছে। একজন যে বললেন যে একটু যদি আমরা সুযোগ সুবিধা দেই তাহলে 1000 মন মাছ করা যাবে। তার মানে কিছু যদি আমরা কাজ করি তাহলে মাছের উৎপাদন বাড়বে। কিন্তু সবচেয়ে বড় কাজ যেটা করতে হবে সেটা হলো যে এই যে অবৈধ জালের ব্যবহারটা হয়, এবং এটা আমি বুঝি না আপনারা এটা কি মৎস্যজীবীরা করেন নাকি অন্য কেউ করে? এই জালের ব্যবহার আপনার কি মনে হয় মৎস্যজীবীরাই করে? হ্যাঁ, মৎস্যজীবীরা, আমার বিশ্বাস হয় না যে মৎস্যজীবীরা এই কাজ করতে পারে। যে স্ট্যান্ডার্ড মানুষে করে। স্ট্যান্ডার্ড মানুষ মানে তো প্যান্ট শার্ট পরা মানুষ নাকি? হ্যাঁ, তাহলে এই যে আসলে এটা একদম খুব সুন্দর একটা কথা বলছেন যে আমি বিশ্বাস করি না, আমি কোথাও বিশ্বাস করি না। কারণ আমি হাওড়ে গেছিলাম কয়েকদিন আগে, সুনামগঞ্জের হাওড়ে গেছি, কিশোরগঞ্জের হাওড়ে গেছি, ওখানেও দেখি এই চায়না দুয়ারে যান, এবং ওখানেও পুলিশরা অনেক চেষ্টা করতেছেন, মৎস্য কর্মকর্তারা চেষ্টা করতেছেন, তারপরেও ঘুরে ফিরে এই চায়না দুয়ারি জালের কারণে মাছ শেষ হয়ে যাবে। তারা বুঝছে না যে আজকে হয়তো তারা কিছু টাকা বেশি পাচ্ছে, এটা নগদ দেখতেছে, কিন্তু সামনে যে তার ছেলে মেয়ের জন্যই মাছ থাকবে না এটা সে বুঝছে না, এবং সে দেশের ক্ষতি করছে। এরা কিন্তু দেশের শত্রু। আমি মনে করি যারা অবৈধ জাল ব্যবহার করে তারা মানুষের শত্রু, দেশের শত্রু। তারা মানুষের মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছে, ঠিক না? এটা তো এদেরকে কোনো মতেই আমরা প্রশ্রয় দেব না। আমরা লিস্ট বলতে পারি এর মধ্যে যেখানে জাল উৎপাদন হয়, যেমন কারেন্ট জাল, ওটা মুন্সিগঞ্জে এগুলোর কারখানা আছে। তো আমরা মুন্সিগঞ্জে কারখানায় অভিযান চালাইছি। কারণ জেলেদের ওখানে অভিযান চালালে হয় কি যে শুধু জেলেরাই ধরা পড়ে, হয়তো শ্রমিক জেলে, সে নিজে দোষী না, মালিক তো তাকে দিয়ে ধরাচ্ছে, এখন সে জেল খাটে। তো আমরা বললাম যে আমরা ফ্যাক্টরিতে অভিযান চালাবো। ফ্যাক্টরিতে অভিযান চালাতে গিয়ে একটা সমস্যা দেখা গেল, একই ফ্যাক্টরিতে বৈধ জালও বানায়, অবৈধ জালও বানায়। অভিযান চালালে ওরা করে কি দিনের বেলা বৈধ জাল বানায় আর রাতের বেলা অবৈধ জাল বানায়। এখন এই বুদ্ধির সাথে কি করা যায় বলেন? মানে এরকম একটা সমস্যা, মানে যারা ক্ষতি করে তাদের বুদ্ধিও মানে এগুলোকে ভালো বুদ্ধি বলে না, কিন্তু এটা আমরা তারপরেও আমরা এটাকে চেষ্টা করছি। আমি একদম ঘোষণা দিতে চাই যে কোনো প্রকার অবৈধ জাল উৎপাদনকারী, বিক্রেতা এবং ব্যবহারকারীকে আমরা সহজে ধরতে পারি, কিন্তু উৎপাদনকারী বিক্রেতাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমরা তাদেরকে যেখানে পারি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটাতে একটু সময় লাগলেও আমরা সেটা কিন্তু করব। আপনারা এটার কথা যখন বলেছেন, এটা আমার কাছে মনে হয়েছে যে
আর এটাতে আপনারা কষ্ট পাচ্ছেন, আপনার মনের দুঃখে কথাগুলো বলেছেন, ঠিক না? এছাড়া যেন অভয়াশ্রম গড়ে তুলতে গিয়ে যে কথাটা আসছে যে হয়তো আপনার খরচ হচ্ছে 35 থেকে 40,000, বরাদ্দ আছে 32,000, বাকি টাকা কোত্থেকে আসবে? এই যে বরাদ্দের একটা সমস্যা, আমি ডিজি সাহেবকে অনুরোধ করছি আপনাদের সামনেই, এবং ডিজি সাহেব আজকে সচিব সাহেব আসার কথা ছিল, উনি রংপুরে চলে গেছেন। আমার মনে হয় যে এই যে বরাদ্দের সমস্যা, এটাও কিন্তু আমাদের মেটানো উচিত। কারণ আপনারা যে দূরে থাকেন, যত দূরে থাকেন, যত মানে এত মানে আপনাদের এখানে সহজে কেউ আসে না, কাজে আপনাদের এই সামান্য দাবি দেওয়া আমরা যদি মানতে না পারি, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা। তো কাজে আমরা চেষ্টা করব, ডিজি সাহেব আশা করি এটাকে মানে সেটা দেখবেন। আসলে এখানে আরো অভয়াশ্রম যেন করা যায়, সেটা ব্যবস্থা আমরা করব। এবং আদিবাসী দিদি যেটা বলছেন, স্টেলা না আপনার নাম? হ্যাঁ, আপনি কুচে চাষ, এবং এটা কিন্তু আরো একজন বলছেন যে শুধু আমরা মাছের কথা বলি, যেটা মাছ সবাই খায়, কিন্তু আরো অনেক কিছু আছে যেটা অনেক অন্যরা খায়, যেটা সবার জন্য খাদ্য। এবং উনি বলছেন খুব গুরুত্বপূর্ণ, এটা পুষ্টিকর খাদ্য। তার মানে আমরা তো এমনিতে পুষ্টিহীনতায় ভুগছি, যথেষ্ট পরিমাণে ডিম, দুধ, মাছ, মাংস আমরা পাচ্ছি না। তাহলে আমরা যদি এগুলো থেকে এগুলো বাড়াতে পারি, কিছু যদি চাষ করতে পারি, তা আমি মনে করি যে এটা আমাদের চেষ্টা করা দরকার। আমরা এটা ভবিষ্যতে যদি এ ধরনের এর জন্য প্রকল্প নিতে হয়, সেটাও আমরা নিতে পারি। আমরা মৎস্য উৎসবের কথা আমি অবশ্য জানতাম না, মৎস্য উৎসবের মাধ্যমেও যদি ক্ষতি হয়, তাহলে কিভাবে? উৎসব তো মানুষ আনন্দে করে, কিন্তু উৎসবের মাধ্যমে আবার ক্ষতি হলে সেটাকেও দেখতে হবে, ঠিক আছে? আমরা আনন্দ করতে গিয়ে যেন ক্ষতি না করি। আর যেটা হলো যে খনন, আসলে খননের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সব খনন আমরা করতে পারি না, আমাদের মন্ত্রণালয়ে সেই আবার আমাদেরও বরাদ্দ থাকে না, বুঝছেন? আপনাদের যেমন বরাদ্দ থাকে না, তেমনি আমাদেরও মন্ত্রণালয়ের বরাদ্দ থাকে না। খনন করতে গেলে আমার পানি সম্পদের কাছে যেতে হবে, নাহলে নৌ পরিবহনের কাছে যেতে হবে। তবে আমি তাদেরকে আমরা বলবো যেন তারা আমাদেরকে এই ব্যাপারে সহায়তা করেন, এবং ডিসি মহোদয়ের মাধ্যমেও হয়তো সেটা আমরা চেষ্টা করতে পারি। আপনারা আমাকে একটা আসামির কাঠগড়ায় দাঁড় করালেন, সেটা হলো ইলিশ মাছ নিয়ে, ঠিক আছে? আমি আসলে কিন্তু প্রথম দিন এসে যে কথা বলছি, এখনো একই কথা বলছি, ইলিশ মাছ আমার দেশের মানুষ আগে খাবে। এবং কিন্তু দুঃখজনক হচ্ছে, এবার ইলিশ মাছ আমরা জাটকা মানে নিধন বন্ধ করার জন্য অনেক অভিযান করেছি, সেটা তারপরেও জাটকা এখনো ধরছে মানুষ, কিন্তু এটার ক্ষতি করছে অনেক জাটকা। কোস্টগার্ড, নৌ পুলিশ ওরা কিন্তু ধরতেছে, এবং ওরা অনেক অভিযান চালিয়েছে। যেটা মুশকিল হলো, নদীর নাব্যতা কমে গেছে, ইলিশ সমুদ্র থেকে যে নদীতে আসবে, পদ্মা মেঘনা আসবে, সেটা এবার সময় মতো আসতে পারেনি, বৃষ্টিও সময় মতো হয়নি। সে কারণে ইলিশ মাছ তো আমার কথায় আসবে না, ইলিশ মাছ তো ইলিশের সময় মতো বা সে পরিবেশ পায়নি এবার, এটা দুঃখজনক। হয়তো বা এই মাসে কিছু সরবরাহ বাড়তে পারে। ভারতে ইলিশ দেওয়ার ব্যাপারটা যেটা হয়, সেটা গত বছর 3,000 মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু দিতে পারছে মাত্র 500 মেট্রিক টন গতবার। এবারও ভারতের কাছ থেকে দুর্গা পূজা উপলক্ষে তারা বারবার অনুরোধ করার প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা একটা অনুমতি আমাদের কাছ থেকে চেয়েছে, কারণ আমরা অনুমতি না দিলে দিতে পারছি না। এটার জন্য 1200 মেট্রিক টন দিয়েছে, দাম আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে। আমার মনে হয় না তারা এত নিতে পারবে। তো এখন দুর্গা পূজার কথা বলছে, বুঝছেন? এখন তারা আমাদের প্রতিবেশী, সবকিছু মিলায়
আমরা দিতে বাধ্য হয়েছি। তবে আমি আজকে শুনে গেলাম আপনাদের এখানেও যেন ইলিশ মাছ আরও পাঠানো যায়, সেটা আমি চেষ্টা করব। আপনাদেরকে না দিয়ে অন্য জায়গায় দিতে হচ্ছে, এটা আমার দুর্ভাগ্য। হ্যাঁ, এটা আমি একেবারেই আমি বলছি যে এটা আমার দুর্ভাগ্য। কিন্তু আমরা চেষ্টা করব যে কোনোভাবে যদি আমরা একটু এবার সেপ্টেম্বর মাসে যদি একটু পাই, আমরা যেন এই ঠাকুরগাঁও বা এইসব এলাকায় একটু বাজারে কিছুদিনের জন্য হলেও আনা যায়, আমরা চেষ্টা করব। সে দোয়াটা আপনারা করেন, ঠিক আছে? আরেকটা হলো যে সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা আসলে অনেক সময় রিপোর্ট করেন, এটা রিপোর্ট ভালো হয়েছিল, কিন্তু অনেক সময় রিপোর্ট করতে গিয়ে আমাদেরকে ভয় লাগিয়ে দেন। আমি চাই যে আপনারা তথ্য তুলে ধরবেন, যত বেশি পারেন আমাদেরকে সতর্ক করবেন। কিন্তু এই রিপোর্টটা আমি একা পড়বো না, পরে আরও 10 জনে তারা করে কি এটা থেকে ভুল ব্যাখ্যা করে। তো সেজন্য আমি অনুরোধ করব যে আপনাদের রিপোর্টের প্রেক্ষিতে কিন্তু এই ট্যুর প্রোগ্রামটা হয়েছে, এটা সাংবাদিকদের কৃতিত্ব, ঠিক আছে? কিন্তু আমি এটাও অনুরোধ করব যে তথ্যগুলো আরেকটু যদি ভালো করে নিয়ে আমাদেরকে ইয়ে করেন। আমি বিশ্বাস করেন যে আমি পত্রিকায় প্রথম পাতা বেশি পড়ি না, আমি ভিতরের পাতা পড়ি, কারণ ভিতরে গরু ছাগলের খবর থাকে, মাছের খবর থাকে, এসব খবর, এগুলো ছোট ছোট খবর থাকে, এগুলি পড়ি এবং এগুলোতে অনেক তথ্য পাই এবং সেটাই আমার দরকার, ঠিক না? তো আমি সেজন্য তবু ধন্যবাদ দিচ্ছি আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে, এবং আমরা আরও কাজ করব এবং আপনারা দোয়া করেন যেন আমরা যে প্রকল্পের কথা উনি বললেন সেগুলো আমরা করব, এবং আমরা সবাই যেন মাছে ভাতে বাঙালি বলে শুধু না, আমরা সুস্থভাবে বেঁচে থাকার, আনন্দে বেঁচে থাকার বাঙালি হতে পারি, সেটা বলে শেষ করছি।